স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। টান টান উত্তেজনা ও প্রতীক্ষার শেষ পর্যন্ত অবসান হলো শান্তিপূর্ণভাবেই। আমাদের সৌভাগ্যই বলতে হবে। বিএনপির ঢাকা চলো মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সাজ প্রস্তুতিতে আক্ষরিকভাবে আতঙ্কে ছিলাম আমরা। এই মহাসমাবেশের নানান বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে সংবাদপত্রের প্রধান শিরোনামই হয়েছিল তা। কর্মসূচির খুঁটিনাটি খবর ক্রমাগত পরিবেশন করেছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু দেশের সব ঘটনা ছাপিয়ে একটি রাজনৈতিক দলের কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সংবাদ মাধ্যমের কাছে? আবার কেনই বা মহাসমাবেশকে বাধা দেওয়ার সংবাদগুলো পরিবেশিত হলো আর সব সাধারণ খবরের মতো করে? মিডিয়াকে বলা হয় সমাজের আয়না। সেই আয়নায় গত কয়েকদিনে দেশবাসী কিসের প্রতিফলন দেখলো সেই বিষয়ে আলোচনা করব আমরা। মহাসমাবেশ শেষে সংবাদ মাধ্যমের জন্য আর কি অবশিষ্ট থেকে গেল, কথা হবে সেই বিষয়ে। আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জনপ্রিয় ইস্যু নাকি বস্তুনিষ্ঠ খবর, কোনটিকে গুরুত্ব দিচ্ছে দেশের সংবাদ মাধ্যম? রাষ্ট্র ও সমাজে উত্তেজনা ছড়ানোর পেছনে সংবাদ মাধ্যমের দায় কতটুকু? রাজনৈতিক ঘটনার ঘনঘটায় কতটা বস্তুনিষ্ঠ থাকছে সংবাদ মাধ্যম? রাজনীতি ছাড়া অন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কেন সহজেই মিডিয়া থেকে হারিয়ে যায়? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন aajke.bangladesh@independent24.tv ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন এবিসি রেডিওর প্রধান পরিচালনা কর্মকর্তা জনাব সানাউল্লাহ লাবলু, আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান জনাব মামুন আবদুল্লাহ, খুলনা প্রতিনিধি জনাব সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি জনাব মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। আমি সরাসরি প্রশ্নে চলে আসি লাবলু ভাইয়ের কাছে, যে লাবলু ভাই, আসলে যদি আয়না ধরা হয়, আমরা যদি মিডিয়াকে আয়না বলি, আমরা আসলে কি দেখলাম বা কি পেলাম এই সমাবেশ বা মহাসমাবেশ যেটাই বলি না কেন, সেটা থেকে আমাদের কি প্রাপ্তি? যদি বলেন আপনি, এভাবে দেখা যায় যে এই ঘটনাটার যতদূর বিস্তৃতি হতে পারে এবং একটা ঘটনার একটা মানে একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে যতটা বিস্তৃতি হতে পারে, তার সবটাই মোটামুটি গণমাধ্যমে আপনি যদি বলেন উত্তেজনা তোলে একেবারে পুরো মার্চ তো অবশ্যই তারও আগে থেকে আপনি যখন কর্মসূচি ঘোষণা করা হয় চট্টগ্রাম থেকে, তারপর থেকে যে এটা আস্তে আস্তে মানে এটা তুঙ্গে ওঠা, আমরা যদি বলি যে একটা খবরের ধাপে ধাপে এটা গুরুত্বের উপরের দিকে ওঠা, সেটার চরম আমরা অবস্থা দেখেছি আজ। মানে একেবারে কর্মসূচির যখন শুরু হলো সেই সময় আবার এক ধরনের স্বস্তির মধ্যে দিয়ে আপনি যদি বলেন যে এক ধরনের অবস্থাটার একটা অবসান বা একটা সমাপনী, সেটাও আমরা দেখেছি। তো এটা আমার দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যম তার মতো করে চেষ্টা করেছে যতদূর পারা যায়, যত বেশি পারা যায় এটা কভার করা, এবং এটা করতে গিয়ে কখনো কখনো বেশি হয়েছে। যেমন ধরেন আপনি এটা আমরা দেখেছি যে একই রাজনৈতিক দলের একাধিক নেতার কাছে আমরা একই প্রশ্নের উত্তর খুঁজতে দেখেছি। ফলে দেখা গেছে যে এটা যদি ধরেন সরকারের দিক থেকে হয়, দেখা গেলো একই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একটু পরে দেখাচ্ছে ক্লিপে আসছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, একটু পরে দেখা যাচ্ছে যে এটা নিয়ে হয়তো পররাষ্ট্রমন্ত্রী বলছেন, অথবা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, এরকম। একইভাবে আপনি যদি বলেন যে বিএনপির দিক থেকে এটা ভারপ্রাপ্ত মহাসচিব বলছেন, স্থায়ী কমিটির সদস্য বলছেন, মানে এই যে জিনিসগুলো অনেক রিপিটেশনও হয়েছে, অনেক বাড়াবাড়িও হয়েছে, এবং যে কারণে আসলে দেখা গেছে যে যেই জিনিসটা খুব অল্প পরিসরে আপনার পুরো জিনিসটাকে কভার করা যেত, এটাতে অনেক বেশি সময় দেওয়া হয়েছে, অনেক বেশি কি বলবো, একদিকে বলা যায় যে সময়েরও অপচয় হয়েছে অনেকটা। আমাদের অন্য জায়গা থেকে মনোযোগগুলি একটু দূরেও সরে গেছে অনেক ক্ষেত্রে। আমি একটু জনাব কামাল উদ্দিন সবুজের কাছে আসবো, যে আপনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শুধু নন, আপনি বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটি রাষ্ট্রায়ত্ত একটি সংবাদ সংস্থা, তার বার্তা সম্পাদকও বটেন। আমি জানতে চাইবো যে বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটি এই আজকের মহাসমাবেশটি কিরকম ভাবে কভার করেছে? না, এখন বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা আপনি জানেন যে এটা একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি সংস্থা। যখন যে সরকারি ক্ষমতায় থাকেন সেই সরকারের একটি পলিসি অনুযায়ী, এটা গাইডলাইন অনুযায়ী এটা চলে। কিরকম গাইডলাইনটা? গাইডলাইনটা ওই যেটা হচ্ছে যে মানে এমন কোনো কথা সেখানে নেই যে কোনো কিছু প্রচার করা যাবে না বা কোনো কিছু লেখা যাবে না, এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। বাট তার মধ্যেও হয়তো আমরা অনেক সময়
দেখি যে যেহেতু এটা সরকারি একটা সংস্থা, সরকারের যে নিউজগুলো আছে, সরকারের যে বক্তব্যগুলো আছে, সেগুলো আমরা যেভাবে প্রচার করে থাকি, যেভাবে যা বিরোধী দল বা অন্যান্য যাদের আছে তাদের বিষয়টা আমরা হয়তো ওইভাবে প্রচার করি না। এটা শুধু বর্তমানে যে হচ্ছে তা না, সবসময় হয়ে থাকে। কারণ এই জিনিসটা আসলে এতে করে যে আমরা যে অন্য যে নিউজগুলোকে আমরা একটা ডাউন প্লে করার চেষ্টা করছি, এতে কিন্তু আসলে কিন্তু ডাউন প্লে হচ্ছে না। কারণ মিডিয়াতে এখন অনেক বিস্তৃত হয়েছে। আপনি জানেন যে প্রিন্ট মিডিয়ার সঙ্গে এখন ইলেকট্রনিক মিডিয়া এসেছে, অনেকে এসেছে। কোনো নিউজ বা কোনো সংবাদই কিন্তু এখন আর গোপন থাকছে না। আমি একটা জিনিসকে হাইড করলেও, একটা জিনিসকে ডাউন প্লে করলেও অন্যরা কিন্তু জিনিসটা প্রকাশ করছে। কাজেই এই ধরনের মানে অলিখিত আপনারা বাসস থেকে আজকের মহাসমাবেশটা ডাউন প্লে করেছেন? না, আমি আজকে কথা বলছি না, আমি আজকের কথা জানতে চাচ্ছি। আজকে তো সবসময় কভার যেভাবে করা হয় সেভাবে করা হয়। সেটা আপনি এটাকে কিভাবে দেখছেন, যে মানে এটা সাংবাদিকতার বাইরের একটি চাকরির মতো হয়ে যাচ্ছে না? মানে সরকার যেরকম মানে বাসসের এই চাকরিটা, বা যদি সরকার থেকে এটা ডাউন প্লে করার কথা এরকম বা একটা অলিখিত নিয়মের মতোই থাকে, এভাবে এটা কিভাবে একজন মানে সাংবাদিক হিসাবে আপনি আমাদের সাংবাদিকদের যে সবচেয়ে এলিট ক্লাব, সেই এলিট ক্লাবটার আপনি সভাপতি, আপনার কাছে কেমন লাগে ব্যাপারটা? না, আমি তো প্রথমেই বলেছি যে এটা আমি ব্যক্তিগতভাবে আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি যে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতায় ভোগ করবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। কিন্তু আমি মনে করি যে সরকারি প্রতিষ্ঠান হলেই যে এটা যদি পূর্ণ স্বাধীনতা ভোগ করে, এতে যে সরকারি ক্ষমতা থাকুক না কেন ওই সরকারের কোনো ক্ষতি হবে, এটা আমি মনে করি না। কারণ এটাই একমাত্র সংস্থা নয় যে এর মাধ্যমে আপনি সংবাদগুলি প্রচার করছেন, জনগণের কথা বলছেন, সরকারের কথা বলছেন বা বিরোধী দলের কথা বলছেন। কারণ অন্য মিডিয়াগুলো তো আছেই, আপনি তো কোনো কিছু এখানে হাইড করতে পারছেন না, খবর কিন্তু চলে আসছে। সো কাজে এটা কোনো কার্যকারিতা নেই। খবর হাইড করার প্রসঙ্গে জনাব শ্যামল দত্তের কাছে একটু আসি। শ্যামল দা, আজকে আমরা দেখেছি যে সারাদিন জুড়েই কেমন একটা পরিস্থিতি ছিল যে কোন খবর প্রচার হবে, কোন খবর প্রচার হবে না, খবরটা কিভাবে করে প্রচার করা হবে কি হবে না, এই সম্পর্কে আপনি কিছু বলবেন যে একটু কেমন মনে হয়েছে আপনার পুরো বিষয়টা? এটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের, আবার ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আরেক ধরনের। ইলেকট্রনিক মিডিয়াগুলো এক ধরনের প্রশ্নের মধ্যে ছিল। আপনি জানেন যে যেটি সরাসরি সম্প্রচার হবে কি হবে না ইত্যাদি নিয়ে একটা টানাপোড়েন তো ছিলই, তা নিয়ে কিছু ঘটনাও ঘটেছে, সেটাও আপনি জানেন। বাট প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেখানে আমরা কাজ করি, সেখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এটা বড় সমাবেশ, তার কিছু অনেকগুলো ঘটনাবলীর প্রেক্ষিতে এই জায়গায় দাঁড়িয়েছে, সরকারের কিছু রিয়াকশান আছে, কড়া রিয়াকশান আছে, সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি প্রায় গত 4-5 দিন ধরে যে আজকের দিনটাকে আমরা কিভাবে কভার করব, সেটাই আমরা করেছি। আমরা দেখেছি একটা বড় সমাবেশ হয়েছে এবং এর সরকার কিভাবে রিয়েক্ট করেছে ইত্যাদি। কিন্তু সবচেয়ে যেটি শুরুতেই লাভলু ভাই যেটি বললেন যে একটা শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, এটাই হয়েছে জনগণের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আমরা আশঙ্কার মধ্যে ছিলাম, দেশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, প্যানিক ছিল, এবং এই প্যানিকটা এমনকি দুটি প্রধান জোটের মধ্যেও ছিল। সরকারের মধ্যেও এক ধরনের প্যানিক কাজ করেছে এবং প্যানিক কাজ করার কতগুলো কারণও আছে। আবার বিরোধী দল এক ধরনের প্যানিক ছিল যে সরকার কিভাবে পুরো জিনিসটাকে শেষ হতে দেয়। কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেছি আমি, আজকে মহাসমাবেশটিকে খুব কাছ থেকে দেখছিলাম আমি, যে উভয় পক্ষই কিন্তু খুবই রেস্ট্রেইন করেছে। যেমন ধরুন কালকে যখন সর্বশেষ তারা অনুমতিটি পায়, তখন কিছু 11টি শর্তের কথা উল্লেখ করেছিল। তার মধ্যে একটি অন্যতম শর্ত ছিল যে বেলা 2:30 থেকে 5:30টার মধ্যে এই সমাবেশটি হবে। কিন্তু যখন আমরা দেখছি সকাল 11টার সময় মিছিল আসছে, 10টার সময় মিছিল আসছে, পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে যেভাবে আমরা দেখেছি রিয়েক্ট করেছে, এবার কিন্তু সেভাবে রিয়েক্ট করেনি। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাস্তার এক পাশে নিয়ে যাচ্ছে, তারা ঠিকই যাচ্ছেন। এটা উভয় পক্ষেরই এক ধরনের রেস্টুরেন্ট ছিল। বোধহয় সরকারের নির্দেশনা ছিল বলে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে করেছে। অন্যদিকে বিরোধী দলের যে কর্মী, তাদেরও হয়তো ইনস্ট্রাকশন ছিল যে ডোন্ট বি অত বেশি অ্যাগ্রেসিভ হবে না। তারাও কিন্তু যখন বলেছে দেখেছি সরে গেছে রাস্তার এক পাশে। যেমন আপনি ধরুন শান্তিনগর এলাকাটিতে আমি দেখলাম, আমরা যদিও দেখছি যে ঢাকা শহর অবরুদ্ধ বা ঢাকা শহরের সাথে বাংলাদেশের কোথাও কোনো যোগাযোগ নেই, শান্তিনগরে সকাল 10টায় প্রথম মিছিলটি এসে উপস্থিত হলো টুঙ্গিপাড়ার বিএনপির। আরো ইন্টারেস্টিং হচ্ছে এটি,
এবং মিছিলটা শুনলে আরো অবাক হয়ে যাবে, মানে স্লোগানটা শুনলে যে টুঙ্গিপাড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, এই স্লোগান দিয়ে প্রথম মিছিলটা আমি দেখলাম এই শান্তিনগর বাজারের সামনে। কিন্তু বানানো মিছিল মনে হচ্ছে, হোয়াটএভার, বাট দেয়ার তারা কিন্তু টুঙ্গিপাড়ার লোক, ওখান থেকে এসেছে। মানে তারা বলছে তারা টুঙ্গিপাড়ার লোক, হ্যাঁ, বিএনপির মিছিল এটা, মানে এরপরে আসলো সিরাজগঞ্জ। টুঙ্গিপাড়া থেকে ঢাকা আজকে কি আসা সম্ভব ছিল? আজকে আসছে না কবে এসছে, এটা যে সবাই আজকে এসছে কয়েকদিন ধরে আসছে। আমার ধারণা যারা আজকে আসে নাই, কিন্তু আপনি যে লোকগুলো ঢাকা শহরে আজকে সমবেত হয়েছেন তারা কি সবাই আজকে এসছেন? তারা আরো আগে চলে এসছেন ঢাকায়। সিরাজগঞ্জের প্রায় আমি দেখেছি 400 লোক নিয়ে একটা মিছিল আসলো, সবাই মাথায় লাল টুপি। তো তারা তো এসছে আমার ধারণা যে আগে চলে এসছে, হয়তো আগেই এসছে, কারো বাসায় ছিল, আত্মীয় স্বজনের বাসায় ছিল, পলিটিক্যাল পার্টির নানা রকম জায়গা থাকার জায়গা আছে সেখানে ছিল, হোটেলে ছিল, অন্য পরিচয় ছিল, কিন্তু বাট এরকম মিছিলগুলো এসছে। কিন্তু এই মিছিলগুলো আসার আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে উভয় পক্ষের একটা রেস্ট্রেইন একটাই ছিল, যে কারণে পুরো সমাবেশটি শান্তিপূর্ণ হয়েছে। এবং এটাই হচ্ছে আমার মনে হয় যে উভয় পক্ষকে একটা ধন্যবাদ দেওয়ার এখানে আমরা দিচ্ছি, উভয় পক্ষকে ধন্যবাদ। কিন্তু এই ধন্যবাদটি দিতে গিয়ে বা এই উভয় পক্ষের এই শান্তিপূর্ণ, অবশেষে যেটা শান্তিপূর্ণ হলো, জনদুর্ভোগের কথাটাও আমরা বারবার, জনদুর্ভোগ তো হয়েছে, এটা জনদুর্ভোগ, সাংঘাতিক জনদুর্ভোগ আমরা অস্বীকার করার উপায় নেই, এবং যে কারণে আপনি পাবলিক রিঅ্যাকশনটা কিন্তু এরকম। এবং আমরা এই মহাসমাবেশ থেকে কি পেলাম, কি দিক নির্দেশনা পেলাম, সেটাও আমি ঠিক আসলে বুঝতে পারি নাই। মানে যে এইরকম একটি আজকের যুগে সারা বাংলাদেশ থেকে লোক এনে এক জায়গায় জড়ো করা, পাবলিকের রিঅ্যাকশনটি হচ্ছে সরকারের হরতাল আর বিরোধী দলের মহাসমাবেশ, দুটোরই দুর্ভোগ ভিকটিম কিন্তু সরকারের হরতাল। এই শব্দটি আজকে সারা বাংলাদেশে সরকারের ডাকা হরতাল। আমরা কথা বলছি চট্টগ্রাম আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সঙ্গে। ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের পরিস্থিতি কি ছিল বা চট্টগ্রামের আফটার এফেক্টটা কি হলো একটু বলবেন মামুন ভাই আমাদের? ধন্যবাদ খালেদ। সারা দেশের মানুষের মতো চট্টগ্রামের মানুষও সকাল থেকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল, কারণ গত দুদিন আপনি জানেন ঢাকায় যেতে সড়ক এবং রেলপথে চট্টগ্রামের লোকজনকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। এই বাধার কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল যে হয়তো ঢাকার সমাবেশে বড় ধরনের কোনো হাঙ্গামা হতে পারে। আমি আজকে দুপুরের দিকে গিয়েছিলাম চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম বন্দর এলাকায়, সেখানে দেখেছি কাজকর্ম স্বাভাবিক হয়েছে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের চাপা উৎকণ্ঠা ছিল। অনেকে নজর রাখছিলেন ঢাকার দিকে, বিশেষ করে টিভি চ্যানেলগুলোর দিকে, এবং অনেকে আমাদেরকে ফোন করে জানতে চেয়েছিলেন ঢাকার পরিস্থিতি কি হচ্ছে। এই নিয়ে আমি কথা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সিনিয়র জ্যেষ্ঠ শিক্ষক এবং রাজনীতি গবেষক প্রফেসর ইয়াহিয়া আক্তারের সঙ্গে। উনি বলেছেন সরকারের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা ছিল যে হয়তো বাংলাদেশ থাইল্যান্ড কিংবা মিশরের মতো একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে বিরোধী দলের পক্ষ থেকে, কিন্তু আদতে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি এখনো হয়নি যে ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে হতে পারে। তো এটা সরকারের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল। এই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে সরকার হয়তো বিরোধী দলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ যে শান্তিপূর্ণ হয়েছে এই কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে মানুষের মধ্যে হতাশা এসেছে যে আরও একটি হরতাল কর্মসূচির কারণে। আরও একটি হরতাল কর্মসূচি মানুষ কোনোভাবে গ্রহণ করছে না চট্টগ্রামের মানুষ, বিশেষ করে চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের শহর। হরতাল হলে চট্টগ্রামের বেশি ক্ষতি হয়, এই কারণে বিরোধী দলের উপর যে সিম্পিতি ছিল মানুষের হরতাল কর্মসূচির কারণে সেটা কিছুটা হ্রাস পেয়েছে কিংবা মানুষ কিছুটা হতাশ হয়েছে বলে আমার মনে হয়েছে। মামুন আপনাকে ধন্যবাদ। আমি খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের কাছে জানতে চাইছি, সোহেল এই বিএনপির মহাসমাবেশ নিয়ে খুলনার প্রতিক্রিয়া আমাদেরকে একটু জানান, খুলনার জনগণের প্রতিক্রিয়া। ধন্যবাদ খালিদ। খুলনার মানুষের সঙ্গে আমি কথা বলে যেটা জেনেছি যে খুলনাতে কিন্তু সবারই একটা কথা ছিল যে অতীতে কিন্তু বিরোধী দলের কারণে মানুষের ভোগান্তি বেড়েছিল, কিন্তু এইবারের যে ভোগান্তিটা এটা সরকারি দলের কারণে হয়েছে। তো এখানকার একজন সাংবাদিক হাসান আহমেদ মোল্লা উনি আমাকে যেটা বলেছেন যে এটি ছিল একটি অপ্রত্যাশিত দুর্ভোগ। অতীতে যে ঘটনাগুলো ঘটতো যে আপনার অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থাকলে মানুষের মধ্যে একটা প্রস্তুতি থাকতো, কিন্তু এই কর্মসূচিতে কিন্তু আসলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ, অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থাকলে মানুষের মধ্যে একটা প্রস্তুতি থাকতো, কিন্তু এই কর্মসূচিতে কিন্তু আসলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ মানুষ পায়নি। হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকের বিয়ে ছিল, অনেকের পরিবারে কেউ মারা গেছে, অনেকেই যেতে পারেনি, যে কারণে মানুষের যে চরম দুর্ভোগ হয়েছে এই অপ্রত্যাশিত দুর্ভোগের কারণে মানুষ চরম ক্ষোভের মধ্যে পড়েছে। আর সরকারের প্রতি মানুষের এই ক্ষোভের কারণ থেকে তাদের পরবর্তীতে যে কর্মসূচিগুলো আসছে সেখানে ওই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। খালিদ,
সোহেল আপনাকে ধন্যবাদ। মাহবুব, আপনি একটু সিলেটের অবস্থা বলবেন আমাদেরকে? এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সিলেটের পরিস্থিতি নিয়ে আমাদের বলেন, কি অবস্থা, সিলেটের জনগণ কি মনে করছেন? ধন্যবাদ খালেদ। চট্টগ্রামের মামুন ভাই বললেন এবং সোহেল মাহমুদও বললেন খুলনা থেকে। সিলেটের অবস্থা ঠিক সেরকমই। তো এখানকার সাধারণ মানুষ সকাল থেকেই ওই সমাবেশ নিয়ে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন, এবং দেখা গেছে যে টেলিভিশনের যে দোকানগুলো আছে এই সামনে ভিড় জমাচ্ছেন সকাল থেকে বিভিন্ন খবর দেখার জন্য সাধারণ মানুষ। আর যেটা হয়েছে যে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে সন্ধ্যার দিকে যখন কথা বললাম সমাবেশ শেষে, তো তাদের যেটা জানালেন তারা, সেটা হলো যে খালেদা জিয়া যে কথাগুলো বলেছেন সেটা নতুন কিছু নয়, যে অনেক আগে থেকে তিনি এইসব কথা বলছেন। এইসব কথার জন্য এত বড় সমাবেশ ডেকে জনদুর্ভোগ বাড়ানোর কোনো কারণ ছিল না। আর অন্যদিকে তারা বলেছেন যে সরকার যে কাজটা করেছে, সরকার তো মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে কোনো প্রকার বাধাই দেয়নি। তো সেক্ষেত্রে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে জনগণের দুর্ভোগ বাড়িয়ে বরং সরকারের প্রতি জনগণের একটা খারাপ দৃষ্টিকোণ সৃষ্টি হয়েছে। অন্যদিকে এখানে সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বললেন যে খালেদা জিয়া যে কথাগুলো বলেছে এই কথাগুলো যদি উনি এত বড় সমাবেশ না করে সংসদে গিয়ে বলতেন, তাহলে হয়তো সংসদ টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়গুলো জানতে পারতেন। যদিও আজকে মাহবুব অনেক টেলিভিশন থেকে খালেদা জিয়ার পুরো বক্তব্য দেশের মানুষ শুনতে পারেননি। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নেব, বিরতির পর একই প্রশ্ন নিয়ে আসলে আপনার মানে আমাদের তিন অতিথির কাছে একটু জানতে চাইবো যে এত বড় মহাসমাবেশ করে এটা বলাটা, সারা বাংলাদেশ থেকে ডেকে এনে একটা শহরে ডেকে এনে লোকজনকে এটা বলাটা কোনো জরুরি ছিল কিনা। আর একটি কথা আলোচকদের কথায় উঠে এসেছে যে সরকারও অনেক আতঙ্কে ছিল, এই আতঙ্কটার কারণ কি, সরকার কেন এরকম আতঙ্কিত হলো, এই ব্যাপারটা একটু জানতে চাইবো। অতিথিদের সঙ্গে কথা হবে বিষয়গুলি নিয়ে বিরতির পর, আমাদের সঙ্গেই থাকবে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সানাউল্লাহ লাবলু ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে সরকার মানে সারা বাংলাদেশ থেকে লোক এনে একটি জায়গায় মহাসমাবেশ করা কতটা যৌক্তিক, আর এর জন্য সরকারের এই অতি সতর্কতা এবং এই জনগণকে দুর্ভোগে ফেলা, এই সম্পর্কে একটু জানতে চাইছিলাম। মানে প্রথমত তো একটা আপনি যেটা বললেন এবং আপনার প্রতিনিধিরাও যা বললেন, এবং প্রকৃত অর্থেই সেটা যে মানে বেগম জিয়ার মানে বিরোধী দলের নেত্রী তিনি যে বক্তব্যটা রেখেছেন এবং বেশ দীর্ঘ বক্তব্য তিনি রেখেছেন, কিন্তু সেখান থেকে যদি আপনি বলেন যে আপনি প্রাপ্তিটা কি, প্রাপ্তি হচ্ছে 29 মার্চের হরতাল, প্রাপ্তিটা কি, প্রাপ্তি হচ্ছে 10ই জুনের ডেডলাইন, যে মানে ওই সময়ের মধ্যে আপনাকে সংসদে সংবিধান সংশোধনী বিল এনে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে, নাহলে তা না হলে 11 তারিখে ওনারা নতুন কর্মসূচিতে যাবেন। আরেকটা কি প্রাপ্তি, আরেকটা হচ্ছে যে ওনারা একটা জোটটাকে সম্প্রসারণ করেছেন, যে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল যে একটা জোট সম্প্রসারণের একটা প্রক্রিয়া চলছে এই, কিন্তু সেটা করার জন্য যেটা বললেন, ধরেন হ্যাঁ জোট সম্প্রসারণের জন্য এটা মহাসমাবেশ একটা করা, সেটা করা যেতেই পারে দেখানোর জন্য যে আমাদের শক্তিটা আরো বড়, আমরা 4 দল ছিলাম এখন 16 দল হয়েছি, আমরা একটা নামকরণ করেছি সম্মিলিত গণতান্ত্রিক, সেটা এখনো ডিক্লেয়ার করেনি বা এরকম কিছু একটা, ওরা ফর্মালি ডিক্লেয়ার করবে 2-1 দিনের মধ্যে প্রেস কনফারেন্স। কিন্তু ধরেন সেটাও যদি না হয়ে থাকে, মানে কিন্তু ওনাদেরকে নিয়ে একই মঞ্চে ওনারা ভাষণ দিয়েছেন, তাহলে তো আসলে আপনি এইটুকুর জন্য কিন্তু এই মহাসমাবেশের প্রয়োজন আদৌ ছিল কিনা, প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটা কিন্তু আপনার ইয়েরা যেমন করেছেন তেমনি আমাদের আজকে আমরা দেখেছি যে মানে বিভিন্ন গণমাধ্যমে দর্শক শ্রোতারা একই প্রশ্ন করেছেন, তাহলে কেন এই মহাসমাবেশ? মহাসমাবেশ তো মানে এমনি কি, তাহলে কি শক্তি দেখানোর জন্য? হ্যাঁ, এখন প্রশ্ন আসছে তাহলে এটাই যে সরকার আপনি কেন
ওভার অ্যাক্ট করেছে বা করেছে, এইটা কি সরকার কি এই শক্তিকে ভয় পেয়েছে নাকি আরো অন্য কিছু ছিল? আমার কাছে কতগুলো জিনিস মনে হয়েছে। এক, আপনি যদি এই সরকারের প্রথম থেকে আচরণগুলো দেখেন, আপনি যতগুলো আচরণ দেখবেন, আপনি দেখবেন যে আচরণগুলো অতীতে বিএনপি সরকারে থাকতে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যে আচরণগুলো করেছে এবং এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই আচরণ ফিরিয়ে দিচ্ছে। আমরা এই পুনরাবৃত্তির রাজনীতি, এই একই রাজনীতি কিন্তু গত 4টা সরকারের আমলে দেখে আসছি। 90-এর পর থেকে আপনি যদি বলেন যে 90-এর পর থেকে যতগুলো সরকার এসছে, প্রত্যেকটা সরকারই যখন যারা সরকার এসছে তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে বা প্রতিদান দেওয়ার চেষ্টা করেছে, অতীতে তারা যা পেয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এই রাজনীতিটা চলছে। আজকের যে ঘটনাটা ঘটেছে একই রকম ঘটনা কিন্তু আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল একই রকম ঘটনা ঘটেছে। এবং আপনার মনে আছে যে তখন কি বলে 21শে আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়া সাহেবের মৃত্যুর ঘটনা, হত্যার ঘটনা বা এগুলোর বিচার না হওয়া, বা এই যে বঙ্গবন্ধু হত্যা মামলা আপনার 5 বছর মানে অ্যাপিলেট ডিভিশনে গেলই না, চললই না, শুনানি হলো না। তো এই যে জায়গাগুলো, যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরস্পরের সঙ্গে সমঝোতা বা আস্থার সম্পর্ক, এটা যে কোনোদিনও প্রতিষ্ঠা হলো না এতদিনেও, এবং এটা হওয়ার যে এখনো কোনো আমরা লক্ষণ দেখছি না, এবং এটা দিন দিন যে দূরত্বটা আরো বাড়ছে, এটা কিন্তু এটাই আমরা দেখলাম। সরকার কি আসলে যেটা বললেন যে আতঙ্কে, সরকার যদি আসলে আতঙ্কে থাকতো তাহলে কিন্তু সরকার এত চিৎকার করতো না। যে আমার কাছে মনে হয়েছে যে এই যে নাশকতার আশঙ্কা যে বারবার বলছে সরকার, এই যে কথাটা বলছে, তো যদি আসলে ধরে নাশকতার, আপনার এর আগে মনে আছে যে আপনার সেনাবাহিনীর যে ঘটনাটা, সেটা কিন্তু তারা ধরে তারপরে কিন্তু মানে সংবাদ সম্মেলন করে সেই ঘটনাটা উদ্ঘাটন করে তারা সংবাদ সম্মেলন করেছে। তারা কিন্তু আগে থেকে চিৎকার করেনি বা সংবাদ বলে চিৎকার করেনি যে একটা নাশকতা চলছে, একটা ষড়যন্ত্র চলছে বা এরকম। আর সরকার যদি সন্দেহ করে যে কোন রকম কোন নাশকতার আশঙ্কা আছে, তারা নাশকতা থেকে, সেটাই, সেই ক্ষেত্রে তো সরকার সহজেই আপনার হচ্ছে যে তার গোয়েন্দা সংস্থাগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে। আমার কাছে যেটা মনে হয়েছে আসলে এই পুরো জিনিসটাই ছিল সরকার একটা চাপ তৈরি করতে চেয়েছে বিএনপির উপরে, বিরোধী দলের উপরে, তাদের কর্মীরা যত কম আপনার ঢাকায় আনা যায় তাদের উপরে একটা চাপ তৈরি করা, পাশাপাশি একই রকম যে ওই যেটা বললাম যে আপনার একই আচরণ ফিরিয়ে দেওয়া, যে অতীতে আমাদের সঙ্গে এরকম করেছো, দেখো আমরাও পারি। যদি বলেন যে রাজনীতির মধ্যে আমরা যেই বৃত্তের মধ্যে আমরা আটকে আছি সেই বৃত্তের মধ্যেই থেকে গেলাম। আমরা জনাব কামালউদ্দিন সবুজের কাছে আসি যে বিএনপির এই যে শক্তি প্রকাশ করার বা শক্তি দেখানোর যে শক্তির যে মহারাজের পলিটিক্যাল শোডাউনটা আমরা যেটা দেখলাম, এটা বিএনপির রাজনৈতিক সংগঠনের জন্য কতটা জরুরি ছিল বলে আপনি মনে করেন, সাংগঠনিক রাজনীতির জন্য? না, আজকে যে মহাসমাবেশটা বিরোধী দল করেছে, আসলে আমাদের যে দেশে যে পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং বা পলিটিক্স অফ কনসেনসাস বা পলিটিক্স অফ অ্যাকোমোডেশন যে নাই, এবং 91 থেকে যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট ধরি, যে 91-এ যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে চালু হয়েছে, কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি আজ পর্যন্ত কিন্তু ওই অর্থে কিন্তু আমরা ফাংশনাল করতে পারি নাই। এবং সে কারণেই হয়তো আপনি আমাকে আজকে প্রশ্নটা করছেন, এবং সে কারণেই হয়তো এই প্রশ্নটা করা হচ্ছে যে আজকে যেই মহাসমাবেশটা করা হয়েছে এর প্রাপ্তিটা কি। আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটি গণতান্ত্রিক সমাজে এটাই স্বতঃসিদ্ধ নিয়ম যে সরকারি দল, বিরোধী দল হচ্ছে সরকারি দলেরই একটি অংশ, কিন্তু সেই জিনিসটি টোটালি অনুপস্থিত, এবং যার কারণে হয়তো এই ধরনের সমাবেশ হচ্ছে এবং এই ধরনের সমাবেশের মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করছে এবং সাংগঠনিক সক্ষমতা বলেন, সাংগঠনিক শক্তি বলেন, সেগুলি তারা দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা করছে। আর যে কথাটি আপনি বলেছেন যে এতে বিএনপির সাংগঠনিক কি প্রাপ্তি, তারা যেহেতু আমাদের দেশে গণতন্ত্র যেটাকে আমরা বলছি, আসলে সেই অর্থে গণতন্ত্র যে একটা প্লুরাল বিষয়, গণতন্ত্রের যে মূল বিষয় যে একটা এককত্বে নয় বহুত্বে গণতন্ত্রের সার্থকতা, সেটাতে অনুপস্থিত, এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা, এবং সেই কারণে কিন্তু এই জিনিসগুলি করা হচ্ছে। আজকে যদি আমরা সেই প্র্যাকটিসগুলো করতে পারতাম, সত্যিকার অর্থে সংসদকে একটা প্রাণবন্ত সংসদ করতে পারতাম, আলোচনায় সমালোচনায় মুখরিত করতে পারতাম, সেখানেই আমরা কিন্তু এই কথাগুলি বলতে পারতাম। যেহেতু আমাদের সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, আমাদের মধ্যে কোনো ধরনের সমঝোতার কোনো জায়গাটাই নেই, সেই কারণেই আমরা রাস্তায় সমাবেশ করছি। সরকারও করছেন, বিরোধী দলও করছেন, অন্য রাজনৈতিক দলও করছেন, এবং তাদের বক্তব্য পেশ করছেন, ঢাকা শহরেও করছেন, ঢাকার বাইরেও করছেন। এমন কোনো কনসেনসাস হয় নাই যে আমরা আমাদের কথাগুলো
সংসদের বাইরে এই পদ্ধতিতে করব তেমন কোনো কনসেনসাস কিন্তু আমাদের মধ্যে হয়নি। যেহেতু সরকারও করছেন, বিরোধী দলও করছেন, তাদের শক্তি দেখাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিকামী মানুষই, এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং পলিসি অফ অ্যাকোমোডেশনে বিশ্বাস করে। আমাদের রাজনীতিবিদরা ওই জায়গায় কিন্তু মানুষের যে পাবলিক যে পালস, সেই পালসগুলি বিচার করা উচিত, এবং সেই বিচার করেই তাদের স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে রাজনীতি করা উচিত। এটাই আমি মনে করি, কারণ সেখানেই মনে সমস্যাটা, এবং মানুষের মধ্যে সমস্যা না, সমস্যাটা মনে হয় যেন উপরে। জনাব শ্যামল দত্তের কাছে আসি যে আমার অরিজিনাল প্রশ্নটা নিয়ে, যে সরকার কেন এত আতঙ্ক বোধ করছিল। তার আগে আমাদের দুজন দর্শক দুটি SMS পাঠিয়ে কাছে আসি যে আমার অরিজিনাল প্রশ্নটা নিয়ে, যে সরকার কেন এত আতঙ্ক বোধ করছিল। তার আগে আমাদের দুজন দর্শক দুটি SMS পাঠিয়েছেন, একটা আমি পড়তে চাই। শাহিন, উনি বলছেন যে উপস্থাপককে মনে হচ্ছে সরকারের দালালি করছেন। আরেকজন হচ্ছে মেহেদি, তিনি বলছেন যে ইলেকট্রনিক মিডিয়া আজকে ফেয়ার রোল প্লে করেনি। মানে আপনি যদি একটু বলতেন সরকারের ব্যাপারটা বলি। সরকারের সামনে তিনটা ছিল, আতঙ্ক ছিল। একটি হচ্ছে গত 18 ডিসেম্বরের অভিজ্ঞতা, দ্বিতীয়টি হচ্ছে এক ধরনের বিএনপির চাইতেও বেশি ভয় ছিল জামাতকে। কারণ জামাত আপনি জানেন এখন কোণঠাসা অবস্থায় আছে, তাদের সর্বোচ্চ লিডাররা পর্যন্ত সবাই এখন জেলে। ফলে এই মহাসমাবেশের সুযোগ নিয়ে তারা ঢাকা শহরে প্রবেশ করে এক ধরনের এনার্কি তৈরি করবে কিনা, এটা একটা বড় আশঙ্কা ছিল। তৃতীয় হচ্ছে যে খবরাখবরগুলো গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে জিজ্ঞেস করছি, আপনারা কেন এত প্যানিক। তারা যেটা বলছিলেন যে তারা যে খবরাখবর পাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি খবর হচ্ছে যে চিরামুড়ি নিয়ে 4 দিনের জন্য ঢাকায় আসতে বলা হচ্ছে। ফলে ঢাকা শহরে যদি লাখ 10 বা 20 লোক 4 দিন রাস্তাঘাট দখল করে বসে থাকে, এটার কিন্তু অন্য ধরনের একটা ইম্প্যাক্ট আছে। আপনি বেগম খালেদা জিয়া 1 লক্ষ লোকের সমাবেশে পড়ার জন্য একটি রেডি ছিল, যদি 20 লক্ষ লোক হয় পড়ার জন্য আরেকটি স্ক্রিপ্ট রেডি ছিল, এরকম কথাবার্তাও আছে। ফলে এই প্যানিকগুলো কিন্তু সরকারের মধ্যে কাজ করেছে। ফলে যে কারণে তারা দেখাতে চেয়েছে যত বেশি কম লোক আসতে পারে, সেটি হচ্ছে এক। দ্বিতীয়ত 18 ডিসেম্বর যে মুক্তিযোদ্ধা মহাসমাবেশের নামে বিকেলে 4টায় মহাসমাবেশ, ভোর ফজরের আজানের পর থেকে ঢাকা শহরে শুরু হয়ে গেল ভাঙচুর, আগুন, এবং সিলেটে আপনি জানেন চিত্রনায়িকা শাবনূরের বাবা বন্ধু মারা গেছেন, আর অনেক জায়গায় অনেকে মারা গেছেন। তো সেই ধরনের একটা প্যানিক তৈরির একটা প্রচেষ্টা থাকবে কিনা, এটা নিয়ে এক ধরনের আতঙ্ক ছিল সরকারের মধ্যে। আর অন্যটি তো ছিলই। আর মিডিয়া রোল যেটি বলছেন, মিডিয়া প্রত্যাশিত ছিল যে মিডিয়া এটি লাইভ টেলিকাস্ট করবে, কিন্তু আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম, গতকালও আমরা কাগজে চেপেছি আজকে, যে সরকার সেই অনুমতি দেয়নি লাইভ টেলিকাস্টের জন্য। অন্যদিকে দুটি চ্যানেলকে যে লাইভ টেলিকাস্ট করছিল তাদেরকে পরবর্তীতে আমরা দেখলাম তারা হাওয়া হয়ে গেছেন স্ক্রিন থেকে। এখন কেন হয়েছেন এটিরও কোনো সুস্পষ্ট জবাব আমরা পাইনি। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখবেন যে বিএনপি কেন এই সমাবেশটি করলো, যেটি প্রশ্নটি করেছেন, সেটি আমি একটু উত্তর দিতে চাই। আমাদের এখানে রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে সরকারকে আগে মাঠে পরাজিত করতে হবে, তারপর নির্বাচনে যেতে হবে, নিজের শক্তি প্রদর্শন করতে হবে, সরকারের শক্তির ক্ষয় করতে হবে, তারপরে নির্বাচনে গেলে জেতা যায়। এটি যদি আপনি 91 থেকে 96 থেকে 2001, 2001 থেকে 2006 এর অভিজ্ঞতা হচ্ছে এটাই। প্রথমে আগে সরকারকে মাঠে পরাজিত করেছে, তারপরে নির্বাচনে গেছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মাঠের জয় পরাজয়টা কিভাবে নির্ধারিত হয় সেটা শুনবো আমরা একটু বিরতির পরে, যে মাঠের জয় পরাজয়টা নিয়ামক কি, কে জিতে কে হারে সেটা কিভাবে বোঝা যাবে। আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি একটু মামুন আব্দুল্লাহর সঙ্গে কথা বলি। চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক শক্তির কথা বলা হয়েছে। এই আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক শক্তি কি একটু সংহত হয়েছে? ধন্যবাদ খালেদ। আসলে বিএনপি এই সাংগঠনিক শক্তি সংহত হয়েছে কিনা এটা ঠিক বলা যাবে না, তবে সবাই ঐক্যবদ্ধভাবে না হলেও আপনি জানেন চট্টগ্রামে অনেকগুলো বিএনপির গ্রুপ আছে আলাদা আলাদা, প্রত্যেকে কিন্তু ঢাকায় গেছে আলাদাভাবে। এখানে ওরা স্থানীয়ভাবে শক্তি দেখায়নি, কিন্তু তাদের সব গ্রুপ ঢাকায় উপস্থিত হয়ে শক্তি প্রদর্শন করেছে সম্মিলিতভাবে। এটা আপাতত মনে হচ্ছে চট্টগ্রামে যে বিরোধ আছে সেটা কখনো মিটবে না। ঠিক একই ধরনের বিরোধ বিএনপি আওয়ামী লীগও আছে, সেটাও কখনো মিটার না, কারণ এখানে ব্যক্তিদ্বন্দ্বটা প্রকট, সেটা কখনো মিটবে না। কিন্তু যখনই বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি কিংবা কেন্দ্রীয় কর্মসূচি হয় তখন সব গ্রুপ মিলে ঐক্যবদ্ধভাবে পালন করে, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যেও। আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি জনসভার কথা বলা হচ্ছে আগামী 28 মার্চ চট্টগ্রামে হবে, সেই জন্য সব গ্রুপ কিন্তু প্রস্তুতি নিচ্ছে একসঙ্গে বসে। খালেদ। মামুন, আপনাকে ধন্যবাদ। আমি খুলনায় সোহেল মাহমুদের সঙ্গে কথা বলি। আমাদের একজন দর্শক তৃতীয়া, তিনি একটি জিনিস জানতে চেয়েছেন যে আজকে যে ঢাকা চলো প্রোগ্রাম হয়েছে সেটার টাকা পয়সা বা এর কোনো খরচ সংক্রান্ত কোনো ব্যাপার ছিল কিনা, সেটা কে মিটিয়েছে? খুলনা থেকে যারা এসছে বিএনপি তারা কিভাবে এসছে ঢাকা? ধন্যবাদ খালিদ। আমাদের খুলনাতে যে কর্মীদের যে যৌথ সভা হয়েছিল সম্প্রতি খুলনা প্রেস ক্লাবে, সেখানে তরিকুল ইসলাম এসেছিলেন এবং উনি আমাদের সামনেই বলেছিলেন যে আপনাদের যার যা আছে নিজ নিজ খরচে আপনারা সবাই ঢাকাতে আসবেন এবং আমাদের এই সমাবেশটি সফল করবেন। তো সেখানে টাকা পয়সা দেওয়ার কথা সেইভাবে আমরা কারোর কাছ থেকে শুনিনি এবং আমরা এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমার জানা মতে এখান থেকে যে টিমটা গিয়েছে সেখানে আমাদের 50 জনের একটি আইনজীবী দল আমাদের খুলনা থেকে গতকাল সকালে ট্রেনে করে গিয়েছিলেন। তারা ঐক্যবদ্ধভাবেই গিয়েছিলেন এবং তারা নিজ নিজ খরচে গিয়েছিলেন বলেই আমাকে জানিয়েছেন তারা। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। মাহবুবের সাথে কথা বলবো সিলেট থেকে যারা ঢাকা এসছেন তারা কবে এসছেন? মানে 2-3 দিন আগে এসছেন না কবে আসতে পেরেছেন? কবে মাহবুব? ধন্যবাদ খালেদ। যেটা হচ্ছে যে আপনি জানেন সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে মোটামুটি অনেকটাই সচ্ছল মানুষ, আর যারা রাজনীতি করেন তারা অনেকটাই সচ্ছল এবং তাদের পরিবারেরও কেউ না কেউ হয়তো বিদেশে থাকেন, লন্ডন আমেরিকায় থাকেন। তো সেক্ষেত্রে এই টাকা পয়সার ব্যাপারটা এখানে ওইরকম আলোচনা হয়নি যে কে টাকা দিবে না দিবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিলেট থেকে যত সকল নেতাকর্মী গেছে ওরা 3-4 দিন আগেই ঢাকায় অবস্থান করেছেন এবং এই যাত্রী পরিবহনের গাড়ির চেয়ে অধিকাংশ নেতাই গেছেন নিজেদের গাড়ি করে, ভাড়া গাড়ি করে। যে আমি আগেই বলেছি প্রবাসী অধ্যুষিত এলাকা হয়, টাকা পয়সার অভাব তেমন নাই নেতাকর্মীদের। তো সেক্ষেত্রে যে বিষয়টা হয়েছে সে কারণেই তারা 3 দিন আগে ঢাকায় পৌঁছে গেছেন এবং সিনিয়র কিছু নেতা আছেন ওনারা আজকে সকালে বিমান যুগে ঢাকায় পৌঁছেছেন। খালেদ। মাহবুব, আপনাকে ধন্যবাদ। জনাব মামুন আব্দুল্লাহ, জনাব সোহেল মাহমুদ এবং জনাব মাহবুবুর রহমান, আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জনাব সানাউল্লাহ লাবলু, আপনার কাছে আবারও আসছি আমি একটি বিষয় নিয়ে। যখন একটি দিক আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর কিন্তু লোকজন দায়ী করছে তাদের যে কোনো জনদুর্ভোগের জন্য, রাজনৈতিক দলগুলো যে এভাবে নিজেরা মানে এরকম দায়ী হচ্ছে, এতে করে কি আমরা আরেকটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি কিনা? মানে এটা আমাদের দেশের মানুষের ব্যাপারে যদি বলি, সত্যি কথা আপনি দেখবেন এটা অতীতেও হয়েছে। মানুষ বিভিন্ন সময়ে বা যখনই আপনার অসাংবিধানিক শক্তি বা অসাংবিধানিকভাবে যারা ক্ষমতায় এসছে, হয়তো দেখা গেছে প্রথম 2-3 মাস একটা স্পেস তারা পায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং অতীতে ধরেন পাকিস্তানের কথা বলতে পারবো না, কারণ তখন আমরা খুবই ছোট। কিন্তু বাংলাদেশে জিয়া রহমানের কথা যদি বলেন বা আপনার এরশাদ সাহেবের কথা বলেন বা আমরা সাম্প্রতিক অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার দেখলাম 2 বছরের, আসলে দেখা যায় যে মানুষ কিন্তু 2-3 মাসের বেশি সময় খুব বেশি কাউকেই দেন না, কোনো সরকারকেই দেন না, আপনার গণতান্ত্রিক সরকারকেও দেন না এবং অসাংবিধানিকভাবে যারা ক্ষমতা আসেন তাদেরকেও দেন না। এবং মানুষ সবসময় কিন্তু হিসাব মেলান যে
মানে কি তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কি দিয়ে এসছেন এবং তারা কি পাচ্ছেন। তো আপনি যেটা বললেন যে মানুষের মানে ক্ষোভ বিক্ষোভের জায়গাগুলো আমরা আজকে দেখছি যে মানুষ আজকে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে সরকারকে বা কখনো কখনো বিরোধী দলকে দুর্ভোগের জন্য জিম্মি করার জন্য অভিযুক্ত করছে, কিন্তু এই মানুষই কিন্তু আবার 5 বছর পর পর ভোট দিয়ে সরকার বদল করছে। এবং সেটার একটা মজার আপনি দেখবেন যে সরকারগুলো, আমাদের দেশের সরকারগুলো যখনই যেই আচরণ করুক না কেন, এবং তারা মানে তারা এরকম একটা ধরে নিয়েছে, তারাও তাদের আচরণটাকে এমনভাবে ঠিক করে নিয়েছে, তারা মানে নিশ্চিত করে নিয়েছে যে তারা 5 বছরের বেশি ক্ষমতা থাকবে না, তারা দ্বিতীয় টার্মের জন্য চেষ্টা করবে না। কারণ তারা এমন আচরণ করে যে এটা দিয়ে তাদের ভোট মানে বাড়া বা ভোটটাকে ধরে রাখা বা এটাকে পরবর্তী বার নির্বাচিত হওয়ার জন্য নিশ্চিত করা। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় টার্মে বিজয়ী হচ্ছেন। আপনি সাম্প্রদায়িক আমাদের প্রতিবেশী দেশে ভারতে কিন্তু কংগ্রেস দ্বিতীয় টার্মে বিজয়ী হয়ে এসছে। এখন হয়তো তারা তৃতীয় টার্মে আসতে পারবে কিনা সেটা হয়তো সামনে বড় প্রশ্ন। কিন্তু বাংলাদেশে আমরা গত 20 বছরে যে মানে সামরিক শাসনের এরশাদের সামরিক শাসনের পরে এই যে 4টা গণতান্ত্রিক সরকার দেখলাম, প্রত্যেকটাই কিন্তু দেখবেন যে কেউ 5 বছরের বেশি, আওয়ামী লীগ, বিএনপি, কেউ 5 বছরের বেশি দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেনি। এবং এটার মূল কারণটা হচ্ছে যে তাদের মূলত এটা এমন না যে বিরোধী দল কোনোভাবে তাদেরকে মানুষকে প্রলুব্ধ করছে যে তারা ভালো, তারা বেটার, তাদের দিকে আমি এই জন্য আমি বিরোধী দলকে ভোট দিচ্ছি বা তাকে ক্ষমতায় আনছি, একে সরিয়ে ওকে আনছি। মূলত যারা সরকারে থাকে তাদের উপর ক্ষোভ থেকে তাদের বিরুদ্ধে নেগেটিভ ভোট দিয়ে এই না ভোট দিয়ে তার ওইটাকে তারা আনছি, একে সরিয়ে ওকে আনছি। মূলত যারা সরকারে থাকে তাদের উপর ক্ষোভ থেকে তাদের বিরুদ্ধে নেগেটিভ ভোট দিয়ে এই না ভোট দিয়ে তার ওইটাকে তারা এই নেতিবাচক ভোটে তারা মূলত বিজয়ী হয়ে আসে। ফলে মানুষের কাছে যেটা হয় দাঁড়ায় যে, এবং রাজনৈতিক দলগুলো এক ধরনের যে আপনি বললেন যে দায়বদ্ধ অনুভব করে না কেন, হয়তো এটাও একটা কারণ, তারা বোঝে যে আসলে তারা এই নীতির মানে ভোটে বিজয়ী হয়ে আসে। আমরা একটা ছোট প্রশ্ন আপনাদের দুইজনকেই করতে চাই। প্রথমে কামালউদ্দিন সবুজ আপনাকে করতে চাই যে সহিংস রাজনীতির কথা আমরা শুনেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাজনীতির কথা শুনেছি। রাজনৈতিক কলাম কিংবা টকশোর আলোচনার বাইরে সুশীল সমাজ এইভাবে নাগরিক সমাজ এর থেকে মুক্ত হওয়ার জন্য কিছু করতে পারে কিনা, কোনো কিছু করার আছে? টকশোর বাইরে রাজনীতি বা কলাম লেখার বাইরে আমরা কি করতে পারি, মানে আমরা কি করতে পারি, মানে রাজনৈতিক সহিংসতা বন্ধে না। এটা যারা সুশীল সমাজ আছে তাদের তো লিমিটেশন আছে, তাদের প্ল্যাটফর্মটা কি, তারা সেই যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের বক্তব্য পেশ করতে পারেন। টকশোতে আমরা আমাদেরকে ডেকেছেন, আমরা এখানে আমাদের বক্তব্য পেশ করতে পারি। কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য আমরা এর বিপক্ষে কথা বলতে পারি, যেটা আমরা বলি। কারণ আমরা বলি যে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, সহিংস কোনো অবস্থা তারা কখনোই মেনে নেয় না। সেটাই তো একটা ধরনের ক্যাম্পেইন। আমরা তো সেই কথাই বলতে পারি, আমরা তো রাজনীতিবিদদের কাজটা আমরা করে দিতে পারি না, আমরা ক্যাম্পেইনটা করতে পারি এবং আমরা সেই ক্যাম্পেইনটা করছি। ছোট্ট করে একটু জানতে চাই শ্যামল দা, এই ক্যাম্পেইন করে কোনো লাভ হয় কি? লাভ হয়েছে, কারণ আপনি যদি ধরেন যে মিশুক মুনির কিংবা তারেক মাসুদের ইস্যুটা, এবং এর কারণে যে যোগাযোগ মন্ত্রীকে সরতে হলো, এটা কিন্তু এই সিভিল সোসাইটির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। উনি নিজেও অনেক কন্ট্রিবিউট করছেন, উনি নিজে কিন্তু ইস্যুটাকে যদি তুলে ধরেন, আজকে শহীদ মিনারে যে সমাবেশটি ছিল সে সময়, বা এক ধরনের নাগরিক উদ্যোগ যেটি ছিল, এমনও হয়েছে যে সৈয়দ আবুল হোসেন সাহেব ওই উনার মন্ত্রণালয়ের কাগজপত্র ওই কমিটির কাছে পাঠিয়েছেন দেখার জন্য। এটা কিন্তু এক ধরনের পাবলিক প্রেশার বলতে পারেন, জনগণের দিক থেকে এক ধরনের চাপ তৈরি হয়েছিল তার উপরে, নাহলে তিনি কেন পাঠাবেন? আমি সৈয়দ আবুল হোসেনের সাথে কথা বলে শুনেছি যে আমার মন্ত্রণালয়ে দুর্নীতি আছে কিনা, আপনি একটু আমার কাগজগুলো দেখেন। এই বাস্তবতাও হয়েছে। সুতরাং তারা কি করতে পারে? টক শো এবং ইয়ের বাইরে অনেক কিছুই করছে। অনেক জায়গায় অনেক ধরনের সিভিল সোসাইটির ফোরাম থাকে। বাংলাদেশে আনফরচুনেটলি সেরকম কোনো ফোরাম দাঁড়ায়নি নিরপেক্ষ নির্দলীয় দলের ঊর্ধ্বে এটে। বাংলাদেশে কিন্তু সিভিল সোসাইটির একটা রাজনৈতিক চেহারা দেখা যায়, আওয়ামী সুশীল বনাম বিএনপি সুশীল। এখানে এর বাইরে নিরপেক্ষ জায়গায় একেবারে জনগণের ইস্যু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে প্ল্যাটফর্ম, সেটি নেই বলেই কিন্তু আমাদের একটা বড় দুর্ভাগ্য। কিন্তু তারপরে আমি বলে যে কিছুই করেনি একেবারে তা না। আপনি দেখবেন ইস্যুগুলো যে তৈরি হচ্ছে আজকে, এটা তো মিডিয়ার সৃষ্টি। আজকে একজন মন্ত্রী যখন ঘর থেকে বেরোন, তার সামনে 24টা মাইক, রেডিও টেলিভিশন মিলে, এবং তাকে যে প্রশ্নগুলো ফেস করতে হয়, সেগুলোর মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই।
কোনো রাগঢাক নেই কিন্তু ইস্যুগুলো। আমরা হ্যাঁ, এই বিষয়টি একটু- আবারও আমি একটু- এই জায়গা থেকে শুনবো, একটা বিরতি নিয়ে ফিরছি, একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন। আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। শ্যামলদা, আপনি বলছিলেন যে আমাদের যে সুশীল সমাজের মধ্যে বিভেদের কথা, এটা ঐক্য থাকলে আরো কার্যকরভাবে এই প্রেসার অবশ্যই এক ধরনের চাপ তৈরি করা যেত রাজনৈতিক দলগুলোর উপরে, তাদের কর্মসূচি, তাদের যে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দেখেন, আমরা আবার যে কর্মসূচি পেলাম, আমরা ভেবেছিলাম বিএনপি হরতালের কর্মসূচি থেকে বেরিয়ে এসছে, যেটি মামুন চট্টগ্রাম থেকে বলছিল যে ব্যবসায়ীদের মধ্যে একটা হতাশা আছে, আবার একটি হরতাল। আপনি দেখবেন যে 3 মাস পরে গিয়ে আবার একটি আলটিমেটাম। কিন্তু একটা জিনিস আমি লাভলু ভাই যেটি বলছিলেন শুরুর দিকে, যে জনগণ কিন্তু, আপনি যদি জনগণকে এখন জিজ্ঞেস করেন এই মুহূর্তে একটি নির্বাচন চায় কিনা, তারা কিন্তু আবার সেই নির্বাচনটি চায় না। তারা সরকারের উপর বিরক্ত, তারা বিরোধী দলের উপর বিরক্ত। কিন্তু একটি টার্ম পুরোপুরি শেষ হওয়ার পরে গিয়ে আরেকটি সরকার চায় তারা। এখন যদি আপনি জিজ্ঞেস করেন জনগণের মধ্যে যে আপনি চান কিনা যে আওয়ামী লীগকে সরিয়ে কালকে বিএনপিকে আনা হোক, সেটি কিন্তু আবার পক্ষপাতী না। তারা চায় যে বিরোধী দল সংসদে যাক, এই কথাগুলো সংসদে গিয়ে বলুক, রাস্তার আন্দোলন নয়, রাস্তার। আপনি দেখবেন তাদের কর্মসূচির মধ্যেও কিন্তু এক ধরনের পার্থক্য ছিল। এখন তারা লং মার্চ, তারপরে মানববন্ধন এগুলো করতো, কিন্তু এখন আবার যে হরতালের জায়গাতে গেল, যেটা ফ্রাস্ট্রেশনটা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে থেকে এসছে। কালকে থেকে দেখবেন হয়তো এটা নিয়ে আরো সমালোচনা আসবে, আবার একটি আলটিমেটাম না হলে আবার মহাসমাবেশ, মানে আবার সরকারের এই ধরনের রিয়াকশন এবং আবার জনদুর্ভোগ, মানে আলটিমেটলি একই চক্করের মধ্যে আমরা কিন্তু থেকে গেলাম একটা চক্রে। সবুজ ভাই, আপনি বলছিলেন। না, আমি যেটা বলছিলাম যে আপনি যে সিভিল সোসাইটি এবং টকশোর কথা বলছেন, আমরা কিন্তু ঐক্যবদ্ধ না হলেও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কতগুলি রাজনৈতিক ইস্যু নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। এগুলো একটা ক্যাম্পেইন হচ্ছে, এগুলো একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না যে তা না, এবং জনগণের পক্ষেও কথা বলা হচ্ছে। এখন বিষয়গুলো হচ্ছে, কিছু জিনিস রাজনীতিবিদরা যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন, তারা কিছু শুনছেন, কিছু শুনছেন না। এখন আপনি মনে করেন যেমন মিডিয়ার প্রেশারে, সিভিল সোসাইটির প্রেশারে কমিউনিকেশন মিনিস্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার শাহজাহান খানের বিষয়টা নিয়েও কিন্তু ক্যাম্পেইন হয়েছিল, কিন্তু সেটা হয়নি। উনি আবার দেখা যাচ্ছে শাহজাহান খান উনি ওনার মন্ত্রণালয়ের বাইরে অনেক কথা বলেছেন, যেমন ড্রাইভারদের লাইসেন্স নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে তার উপরে অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কিন্তু উনি তার জায়গায় বহাল তবিয়তে আছেন। বিষয়টা হচ্ছে যে রাজনীতিবিদদের যে মূল কাজটি, সেই কাজটি যদি তারা সঠিকভাবে কাজ করতে পারতেন, যদি করতেন, তাহলে কিন্তু আমরা সবাই শান্তিতে থাকতে পারতাম। এবং আজকে যে মহাসমাবেশ হয়েছে এবং এটাকে ঘিরে যে ঢাকা যে অচল হয়ে গেছে, এবং সরকার যদি এটা না করতেন, বাধা না দিতেন, আসতে না দেওয়া, লঞ্চ থেকে শুরু করে সবকিছু, তাহলে কিন্তু এখানে আজকে কিন্তু সরকারের পতন হয়ে যেত না। এটা কিন্তু বিরোধী দলের পক্ষে চলে গেছে, এবং এটা সরকারের যারাই বলুক, যে সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমি মনে করি, সরকার এখানে গেইন করে নাই। লালু ভাই, আপনি যদি আমাদেরকে শেষ করে দিতেন একটি লাইন বলে, যে আমরা একটু অবিভক্ত নাগরিক সমাজ পাওয়ার জন্য কি করতে পারি আশা করা ছাড়া? এটা খুব কঠিন। অবিভক্ত আসলে মানে কারণ মতের ভিন্নতা থাকবে, থাকবে। তবে আপনি যেটা বললেন যে নাগরিকদের মতামত, অতীতের যে কোনো সময়ের তুলনায় নাগরিকদের মতামত কিন্তু অনেক জোরালো হয়েছে অতীতের সময়। আপনি দেখবেন যে অ্যাচিভমেন্ট গুলো যদি বলেন, এই যে নির্বাচনে 8 তথ্য দিতে হবে নির্বাচনের সময়, এইগুলো কারা জনমত তৈরি করেছে? সৎ প্রার্থী চাই, মানে এই যে দাবিগুলো এসছে। আপনি নারায়ণগঞ্জে আইভি রহমানের বিজয় যদি আপনি বলেন, এটার পিছনে নাগরিকদেরও একটা উদ্যোগ ছিল। সুতরাং নাগরিকদের কিন্তু দিনের পর দিন তাদের মানে কণ্ঠ জোরালো হচ্ছে, এবং এটা কোন বিষয়ে ভিত্তিক এক ধরনের ঐক্য তৈরি হচ্ছে। এটি খুবই একটি মানে আশার কথা। আজকের অনুষ্ঠানে আসার জন্য জানাব সানাউল্লাহ লাবলু, জানাব কামালউদ্দিন সবুজ এবং জানাব শ্যামল দত্ত, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। অনুষ্ঠানে আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন ekbo@independent24.tv ঠিকানা। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।
আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ।